হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমাদের একটা চ্যাপ্টার নিয়ে আমি এখন আলোচনা করতে চলেছি। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হাইড্রোকার্বনের মধ্যে যে চ্যাপ্টারটাতে লাস্ট পার্টে রয়েছে বেনজিনের প্রিপারেশন অ্যান্ড রিয়াকশন, অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোকার্বন পার্টটা। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলে, এগুলো আমরা জিওসির আন্ডারে অলরেডি পড়ে ফেলেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেনজিন কি করে বানানো যায়, কি কি উপায়ে বানানো যায়, এবং বেনজিনে কি কি ধরনের বিক্রিয়া হয় সেই জিনিসটা কিন্তু আজকে আমরা শিখবো। তো খুব সহজে বলার চেষ্টা করছি বিষয়গুলো, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট রিয়াকশন আমি সেই রিয়াকশনগুলোকেই বেছে নিয়েছি এখানে। তো দেখো, আমরা প্রথমে গেছি প্রিপারেশন অফ বেনজিন। বেনজিন রিং এই ধরনের কম্পাউন্ড, যাকে আমরা C6H6 বলে থাকি, মানে কনডেন্স ফর্মুলা C6H6। তো সেটা আমরা কি করে বানাবো তুমি একটু খেয়াল করো। বলছি অ্যাসিটিলিনের পলিমারাইজেশনের ফলে আমরা বেনজিন বানাতে পারি। তাহলে অ্যাসিটিলিন যৌগ হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। এখন এই অ্যাসিটিলিন যৌগে তুমি যদি 3 মোল অ্যাসিটিলিন নিতে হবে, তুমি যদি এখানে কপার টিউব বা আয়রন টিউব নিয়ে তাপমাত্রা মোটামুটি হবে 600 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি নাও, অর্থাৎ এই অবস্থায় কি হয়, 3 মোল অ্যাসিটিলিন এরা পরস্পর পলিমারাইজ করে। পলিমারাইজ মানে 3 মোল এমন ভাবে যুক্ত হয় যাতে তারা বেনজিনের মতো হয়ে যায়। কেমন ভাবে তারা যুক্ত হয় তোমাকে আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি, একবার তুমি খেয়াল করো। দেখো সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটার সঙ্গে আরেকটা সিএইচ ট্রিপল বন্ড সিএইচ কে তুমি এভাবে লেখো, আরেকটা সিএইচ ট্রিপল বন্ড সিএইচ কে তুমি এভাবে লেখো। এবার আমি একটু কালি চেঞ্জ করছি, কালি চেঞ্জ করে তোমাকে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো পলিমারাইজ করলে কি হবে, এখান থেকে একটা বন্ড খুলে এখানে আসবে, অর্থাৎ এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে আসবে। এখান থেকে একটা বন্ড খুলে এখানে আসবে, এখান থেকে একটা বন্ড খুলে এখানে আসবে। তাহলে খেয়াল করে দেখো, টোটাল তুমি কার্বনগুলোকে নাম্বারিং করো, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট একটা রিং তৈরি হবে। এখন দেখো 6 কার্বন বিশিষ্ট রিং এ যদি 1 নম্বর কার্বন এটাকে ধরি, 2 নম্বর এটাতে ধরি, দেখো 1 আর 2 এর মাঝখানে এখন দুটো বন্ড থাকছে। 2 আর 3-এর মাঝখানে একটা নতুন একটাই বন্ড তৈরি হলো, এটা হচ্ছে সেই 2 আর 3-এর মাঝখানের বন্ড। 3 আর 4-এর মাঝখানে আগে ছিল 3টে বন্ড, এখন হবে দুটো বন্ড। আর 5 আর 6-এর মাঝখানেও দেখো 3টে বন্ড ছিল আগে, বাট পলিমারাইজ করার পরে হবে দুটো বন্ড। তাহলে অ্যাসিটিলিন যৌগকে কপার টিউব বা আয়রন টিউবের মধ্যে নিয়ে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে যদি উত্তপ্ত করো, তাহলে 3 মোল অ্যাসিটিলিন এরা কি হবে, এইভাবে পলিমারাইজ হয়ে গিয়ে তোমাকে বেনজিন রিং দেবে। নেক্সট, বেনজিন বানানোর আরেকটা টেকনিক ডিকার্বক্সিলেশন টেকনিক। এই ডিকার্বক্সিলেশন টেকনিকের সঙ্গে তোমার আগে থেকে পরিচয় রয়েছে। দেখো এখানে বেনজয়িক অ্যাসিড নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে। যদি বেনজয়িক অ্যাসিড নেওয়া হয় তাহলে সিম্পল তুমি খুব সহজভাবে NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ নিয়ে উত্তপ্ত করবে। তোমরা জানো যে NaOH এবং ক্যালসিয়াম অক্সাইডের এই মিশ্রণকে আমরা বলে থাকি সোডা লাইম বলে থাকি, আমরা বলে থাকি সোডা লাইম মিক্সচার বলে থাকি। তো সোডা লাইম মিক্সচারের বেসিক্যালি কাজটা হচ্ছে CO2 গ্যাস, কোনো কার্বক্সিলিক অ্যাসিড কম্পাউন্ড থেকে CO2 গ্যাসটাকে বের করে দেওয়া। দেখো যদি দেখো তুমি CO2 গ্যাসটাকে এখান থেকে এইভাবে রিমুভ করে দাও, তাহলে তোমার পড়ে থাকে একটা বেনজিন রিং। তাহলে ডিকার্বক্সিলেশনের মাধ্যমেও কিন্তু আমরা এইভাবে বেনজিন বানাতে পারি। আবার কখনো কখনো কি হয়, এরকম ভাবে করে দেওয়া হয়। দেখো ঠিক এইরকম একটা কম্পাউন্ড না হয় C++ এখানে দেখো একটা সল্ট নেওয়া হয়েছে, কখনো মাইনাসটা লেখে না, সরি, তুমি দেখবে এরকম ভাবে লেখা রয়েছে। তুমি এরকম ভাবে লেখা থাকলেও কনফিউজড হবে না, তুমি সেই একই মিক্সচার NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইড দেবে, দিয়ে তুমি উত্তপ্ত করবে। কিন্তু এক্ষেত্রে লেখার টেকনিকটা আমি এভাবে লিখতে বলি, এই NaOH-টাকে তুমি এভাবে লেখো HONA, কাল হোনা হো, অর্থাৎ হোনা, এভাবে লেখো। যদি তুমি এটাকে হোনা লিখতে পারো, NaOH-কে ঘুরিয়ে লিখতে পারো, তাহলে খেয়াল করে দেখো তোমার Na2CO3 পার্টটা বেরিয়ে যাবে। Na2CO3 পার্টটা বেরিয়ে যাবে, দুটো সোডিয়াম, কার্বন একটা, 3টে অক্সিজেন। তাহলে Na2CO3 বেরিয়ে গেল, পরে রয়েছে দেখো বেনজিনের সঙ্গে একটা হাইড্রোজেন, অর্থাৎ একটা বেনজিন পড়ে হচ্ছে। অর্থাৎ যদি তোমাকে বেনজয়িক অ্যাসিডের লবণ দেওয়া হয়, এটা একটা লবণ, এটা একটা বেনজয়িক অ্যাসিডের লবণ বা সল্ট দেওয়া হয়, তাহলে NaOH কে হোনা করে লিখবে, Na2CO3 বের করে দেবে, তাহলে তুমি বেনজিন পেয়ে যাবে। আর যদি তোমাকে বেনজয়িক অ্যাসিডটা এইভাবে দেওয়া হয়, তাহলে জাস্ট সিম্পল হোনা নোনা কোনো কিছু করতে হবে না, এখান থেকে জাস্ট CO2 গ্যাসটাকে বের করে দেবে, দিলে তুমি তোমার প্রোডাক্ট পেয়ে যাবে। CO2 গ্যাসটা কি হয়, এই NaOH এর সঙ্গে ফার্দার বিক্রিয়া করে Na2CO3 তৈরি করে। আর ক্যালসিয়াম অক্সাইডের রোলটা কি, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ময়েশ্চারকে অ্যাবজর্ব করে নেয় এখানে।
তো এই গেল তোমার ডিকার্বক্সিলেশন টেকনিক। ডিকার্বক্সিলেশনের মাধ্যমে কিন্তু আমরা এইভাবে বেঞ্জিন রিংকে বানাতে পারি। চলো এগিয়ে যাওয়া যাক। নেক্সট দেখো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি করে বেঞ্জিন বানাবো। দেখো এই নামটা শুনে তোমার একটুখানি দাঁতে কামড় লেগে গেল, জিভে কামড় লেগে গেল হয়তো, আরেকবার ভালো করে বলছি শুনে নাও। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। দেখো 4x বা 3x স্পিডে দেখে লাভ নেই, কারণ আমি নিজেই 2x স্পিডে বলছি। সুতরাং স্পিড কন্ট্রোল করে দেখো আর লেখো। যদি দেখো আর লেখো তাহলে পরীক্ষার সময় গিয়ে কাজে লাগবে, আর যদি না হলে এটা এই লেকচার হয়ে থেকে যাবে। খেয়াল করে দেখো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে এরকম একটা দেখতে কম্পাউন্ড, N2Cl, বা কেউ কেউ N2+Cl মাইনাস লেখে, ঠিক আছে। N2Cl এই যৌগটাকে বলা হয় বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কেউ কেউ এটাকে এরকম স্ট্রাকচারে ভেঙে লিখতে পছন্দ করে, ঠিক আছে, এরকম ভাবে লিখে কেউ কেউ N2+Cl- এভাবেও লিখতে পারে, এভাবে লিখতে পারে, দুটো একই জিনিসের দুটো আলাদা আলাদা রূপ, কোনো সমস্যা নেই। এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যৌগটাকে যদি কেউ H3PO2 দিয়ে উত্তপ্ত করে বা C2H5OH অ্যালকোহল দিয়ে হিট করে, তাহলে এই বন্ধনটা ভেঙে আলাদা হয়ে যায় এবং তুমি তোমার বেঞ্জিনকে ফেরত পাবে। তাহলে কি বললাম, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যৌগকে যদি তুমি H3PO2, সরি ভুল লিখেছি, H3PO2 দিয়ে হিট করো, অথবা অর যে কোনো একটা দেবে, দুটো দিয়ে দেবে না বাবা, হ্যাঁ, যে কোনো একটা দেবে, C2H5OH দিয়ে তুমি যদি হিট করো, তাহলে এখান থেকে বন্ধন বিভাজিত হওয়ার ফলে তুমি কি পেয়ে যাবে, বেঞ্জিন পেয়ে যাবে, সাথে নাইট্রোজেন গ্যাসটা তুমি লিখতে চাও লিখতে পারো, কোনো অপশন নেই, কেউ রাগ করবে না। এবার তুমি যদি ফেনল থেকেও বেঞ্জিন বানাতে চাও, তাহলে সিম্পল তুমি ফেনল যৌগ নিয়ে নাও। এইভাবে ফেনল হচ্ছে দেখতে এরকম দেখতে, ফিন প্লাস অল, এই জন্য ফেনল, এটা এই বেঞ্জিন রিংটাকে বলে ফিন, আর ওইচ কে তোমরা অল বলে জানো, তাহলে ফিন প্লাস অল মিলে হয় ফেনল। এখানে তোমরা যদি জিঙ্ক দিয়ে উত্তপ্ত করো, তাহলে কি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যাবে, অর্থাৎ এইটা এক ধরনের বিজারণ বিক্রিয়া, ফেনলটা বিজারিত হয়ে যায় জিঙ্কের প্রেজেন্সে, আর তোমার এখানে হয়ে যাবে বেঞ্জিন রিং। তাহলে ফেনল থেকে আমরা এইভাবে বেঞ্জিন বানাতে পারি। চলো পরবর্তীকালে যাওয়া যাক, পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে কি করে বানাবে। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড হচ্ছে এরকম একটা যৌগ, বেঞ্জিনের মাথায় SO3H গ্রুপ থাকবে, এটাকে বলা হয় বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিডে তুমি যদি একটু জল দিয়ে হিট করো, তাহলে এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিড ভেঙে যাবে। একটা টেকনিক তোমাকে শেখাই, এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিড ভেঙে কি করে তোমাকে বেঞ্জিন লিখতে হবে। তুমি জলটাকে, তুমি জানো জল হচ্ছে H2O, জল মানে জীবন, আর জীবন মানে জি বাংলা, জলটাকে তুমি HOH এইভাবে তুমি লিখতে পারো। তাহলে HOH যদি এভাবে লিখতে পারো, সেটা তুমি এখানেই এরকম ভাবে লেখো না, কেউ তোমাকে বকবে না। এবার এখান থেকে তুমি বন্ধনটা এভাবে ভেঙে দাও, তাহলে কি হবে দেখো, এইটা হয়ে গেল তোমার H2SO4, খেয়াল করে দেখো, না মিললে মেলাও বসে বসে H2SO4, আর দেখো এটা হয়ে গেল তোমার বেঞ্জিন রিং। যে সমস্ত বিজ্ঞ মানুষরা এই ভিডিওটা দেখছেন এবং এখানে লজিক খুঁজতে আসছেন, খুব মারাত্মক তারা ভুল করছেন। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর ছেলেমেয়েদের শুধু বোর্ড পরীক্ষাটা উতরে যাওয়ার জন্য মোটামুটি ভাবে যেটুকু পড়লে তারা উতরে যাবে সেটুকু পার্টি বলছি। এখানে খুব ডিটেল নিট বা যেই লেভেলের প্রবলেম যদি এখান থেকে আশা করতেছেন, আপনার আশা আপনার ভঙ্গ হয়ে যাবে। শুধুমাত্র বোর্ড লেভেলের স্টুডেন্টরা এটা দেখলে উপকার হবে, তাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 2টা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। এগিয়ে যাওয়া যাক, অর্থপ্যারা মেটা ডিটেক্টর নিয়ে একটু গল্প বলতে হবে। আচ্ছা, অর্থপ্যারা মেটা ডিটেক্টর নিয়ে বলার আগে তোমাকে একটুখানি একটা কথা বলে দিই। বেঞ্জিনের এই যে একটা বেঞ্জিন আমি আঁকলাম, খুব সুন্দর করে বড় করে এঁকেছি, সবুজ রং দেখতে, কারণ এখন চারিদিকে সবুজেরই রমরমা। খেয়াল করে দেখো, এই বেঞ্জিন রিংয়ে কোনো পজিশন, সব কটা পজিশনই সিমেট্রিক্যাল, 1 2 3 4 5 6। আবার তুমি এটাকে যদি 1 বলো, 2 3 4 5 6, আবার তুমি এটাকে যদি বলো 1 2 3 4 5 6, কেউ তোমাকে মারবে না, অর্থাৎ প্রত্যেকটা পজিশনই সিমেট্রিক্যাল। কিন্তু এই পজিশনে কোনো একটা গ্রুপ, অর্থাৎ যে প্রথম আছে তার জন্য তো পুরো দিগন্ত উন্মুক্ত, পুরো দিগন্ত তার কাছে খোলা, সে যে কোনো জায়গায় গিয়ে বসতে পারে, অর্থাৎ আই অ্যাম দ্য কিং, আমি যেখানে দাঁড়াবো সেখান থেকেই লাইন শুরু হয়ে যাবে। অর্থাৎ নতুন কোনো গ্রুপ আমি ধরছি, সেই গ্রুপটার নাম E+, নতুন কোনো গ্রুপ আমি ধরছি, সেই গ্রুপটার নাম হচ্ছে E+, তাহলে সেই E+ গ্রুপ তোমার যে কোনো একটা পজিশনে ঢুকতে পারে, বিকজ তার কাছে কিন্তু দিগন্ত খোলা। সুতরাং আমি ধরে নিচ্ছি সে বেঞ্জিনে ইচ্ছা হলো এই টপ পজিশনে গিয়ে বেঞ্জিনের এখানটাতে বসবে। দেখো এ যেখানে বসবে সেই পজিশনটার নাম হবে 1, তারপর 2 3 4 5 6 লেখো। এখানে দেখো, খেয়াল করে দেখো, এই মানে প্রথম গ্রুপটা যেখানে ঢুকছে ওটাই হচ্ছে ফার্স্ট পজিশন হবে, অর্থাৎ ও যেখানে দাঁড়াবে লাইন ওখান থেকে শুরু হবে।
2 আর 6 নম্বর পজিশনটাকে আমরা বলে থাকি অর্থ পজিশন, 3 এবং 5 নম্বর পজিশনটাকে আমরা বলে থাকি মেটা পজিশন। আমরা না, গোটা বিশ্বের সবাই তাই বলে। আর 4 নম্বর পজিশনটাকে আমরা বলে থাকি দা প্যারা পজিশন। আচ্ছা, এর ইচ্ছা হলো আমি ওপরে বসবো না, আমি ধারে বসবো, এখানে বসবো, বসুক। যদি ধারেও বসে কোনো সমস্যা নেই, কে আমি এখানে বসালাম। আমি কি বললাম, যেখানে, মানে যে কোনো গ্রুপ হতে পারে বাবা। মানে আবার তুমি নিজেকে ভেবো না, মানে যে কোনো মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, নাইট্রাইল, যা খুশি গ্রুপ, যে কোনো পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো গ্রুপ যা বেঞ্জিন দিকে ঢোকে সেটাই হচ্ছে তো যেখানে ঢুকবে সেটাকেই তোমাকে ফার্স্ট পজিশন নাম দাও। নাম্বারিং করো 1 2 3 4 5 6। কোনো কোনো চালাক ছেলে আমি প্রশ্ন করে, স্যার আমি 1 2 3 4 5 6 আমি এইভাবে যাবো না, ক্লক ওয়াইজ, আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাবো। বাবা তুমি ক্লক ওয়াইজ যাও, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, রেজাল্ট ইজ দ্য সেম। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার খেয়াল করে দেখো, 1 যেখানে ঢুকলো তাকে তুমি ফার্স্ট পজিশন নাম দিলে, তারপরে 2 3 4 5 6। তুমি মনে রাখবে 2 আর 6 হচ্ছে তোমার এখানে প্যারা এই অর্থ পজিশন। 2 আর 6 হলো অর্থ, মানে এটা অর্থ পজিশন। 3 আর 5 হলো তোমার এখানে মেটা পজিশন। আর একদম এর উল্টো দিকে 4 নম্বর পজিশনটাকে বলা হয় প্যারা পজিশন। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে গেলেও এই নিয়ম উল্টোবে না। ঠিক আছে, সুতরাং আশা করি অর্থ প্যারা মেটা পজিশন সম্পর্কে ধারণা হয়ে গেছে। এখন দেখো এইখানে একটা গল্প আছে। ধরো অর্থ প্যারা নাইট্রো পজিশন তো হয়ে গেল, তুমি বেঞ্জিন রিংয়ে বানানোতে শিখেছো। বেঞ্জিন আমরা রিয়াকশন দেখবো, বেঞ্জিন কি ধরনের বিক্রিয়া করে সেটা আমরা শিখবো। মনে করো বেঞ্জিনের কোনো একটা গ্রুপ আগে থেকে এসে বসে আছে, তোমার এখন ইচ্ছা হলো যে আরেকটা কোনো গ্রুপকে, ধরো আরেকটা ক্লোরিনকে তুমি এখানে বেঞ্জিন রিংয়ে আনতে চাইছো। এখন আগে থেকে যে গ্রুপটা ঢুকে আছে না, সেই গ্রুপটা বলে দেবে নতুন যে গ্রুপটা আসছে সে কোথায় বসবে। অর্থাৎ এর একটা ডাইরেকশন পাওয়ার আছে। এই গ্রুপটা অর্থ বা প্যারা ডাইরেক্টর হতে পারে। ঠিক আছে, আবার ধরো ধরো এখানে একটা ইনোটো গ্রুপ আছে, তুমি একটা নতুন ক্লোরিনকে আনতে চাইছো, এখানে ভিতরটা ক্লোরিনকে আনতে চাইছো। দেখা গেছে যে এনো2 ক্লোরিনকে এই পজিশনে আসতে দেয় না, এই পজিশনে আসতে দেয় না, এখানে আসতে দেয় না। এনো2 কি করে, ক্লোরিনকে নতুন পজিশনে বলতে এইখানে ঢুকতে বলে আর এখানে, অর্থাৎ মেটা পজিশনে ঢুকতে বলে। অর্থাৎ এনো2 তার প্রেজেন্সে, মানে এনো2 যদি আগে ঢুকে যায় তাহলে এনো2 পরে যারা আসবে তারা সব সময় এই মেটা পজিশনটাতে আসবে। দেখা গেছে এরকম ব্যাপারটা। কেন দেখা গেছে সেটা পরে বলবো বাবা, সেমিস্টারটা উতরে নাও তোমরা। আপাতত আমি কয়েকটা কথা বলছি, টোটকার মতো করে মনে রাখো, তাহলে সেমিস্টারটা উতরে যাবে। ঠিক আছে, কেন কে মেটা, কেন প্যারা, আপাতত আমরা সেই কনসেপ্টে আমি এখন যাবো না। তোমাকে কয়েকটা গ্রুপ কারা কারা মেটা, কারা কারা শুধু এইটুকু মনে হয়, তোমার কাজ চলে যাবে। আবার বলছি, তাহলে কোনো বেঞ্জিন রিংয়ে কোনো গ্রুপ যে আগে থেকে ঢুকে রয়েছে, সেটা যদি কোনো ধরো ক্লোরিনই রয়েছে, নতুন গ্রুপ তুমি নাইট্রো আনতে চাইছো, ধরো এখানে তুমি এনোটো গ্রুপটাকে আনবে, তাহলে এনোটো গ্রুপ কিন্তু এখানেও যাবে আর এনোটো গ্রুপকে দেখা যায় এখানেও যাবে, দুটো জায়গাতে যায়, দুটো প্রোডাক্ট তৈরি হয়। ক্লোরিন রয়েছে এখানে, এখানে একটা এনোটো গেল, আবার অন্য আরেকটা প্রোডাক্ট একই সঙ্গে তৈরি হবে, এখানে একটা এনোটো প্রোডাক্ট হবে। অর্থাৎ ক্লোরিনের মতো লোকজন যদি আগে থেকে ঢুকে থাকে, তাহলে পরবর্তী যে গ্রুপটাই আসবে সেই গ্রুপটাকে অর্থতেও ঢুকতে বলবে, প্যারাতেও ঢুকতে বলবে। অর্থাৎ তুমি দুটো প্রোডাক্ট পাবে। আবার এই যে একটু আগে বোধহয় মুছে ফেলেছি, যদি নাইট্রোর মতো কোনো গ্রুপ ঢোকে, যেমন আমি নাইট্রো আগে থেকে ঢুকিয়ে রেখেছিলাম, যদি নাইট্রোর মতো কোনো গ্রুপ আগে থেকে ঢুকে থাকে, তাহলে নতুন যে গ্রুপটা আসবে, নতুন গ্রুপটাকে দেখা গেছে শুধুমাত্র এইখানেই ঢুকছে, মেটাতেই ঢুকছে। অর্থাৎ নাইট্রো নিঃসন্দেহে একটা মেটা ডিরেক্টর, মেটা পজিশনে ঢুকতে বলে নতুন গ্রুপগুলোকে। ক্লোরিন নিঃসন্দেহে একজন অর্থ প্যারা ডিরেক্টর, বিকজ ও থাকলে নতুন গ্রুপ যারা আসবে তারা অর্থতে এবং প্যারাতেই প্রবেশ করবে। এখন কেন এমনটা হয় একটু বলেই দিই, নাহলে আমার কেমন একটা খারাপ খারাপ লাগছে, একটু তোমাকে বুঝিয়ে বলি। বেঞ্জিন রিংয়ে যে ধরনের বিক্রিয়া হয় তাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মাথা ঢুকিয়ে রাখো, কেন কোনো গ্রুপ অর্থ আর কেন কোনো গ্রুপ প্যারা ডিরেক্টর বা কেন কোনো গ্রুপ মেটা ডিরেক্টর, এটা বুঝতে গেলে প্রথমে আমাকে জানতে হবে বেঞ্জিনে কি ধরনের বিক্রিয়া সচরাচর হয়ে থাকে। বেঞ্জিনে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অর্থাৎ তোমাকে সহজ করে বলি, ইলেকট্রন লাভিং রিঅ্যাকশন হয়। যাদের ইলেকট্রন পছন্দ তারাই বেঞ্জিন রিংয়ের কাছে আসে। কারণ দেখো বেঞ্জিন রিং হচ্ছে একটা ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চল।
প্রচুর ইলেকট্রন আছে, দেখো তিনটে, তিন দুগুণে ছটা পাই ইলেকট্রন আছে। এক্সট্রা ইলেকট্রন থাকার জন্য যে কোনো স্পিসিস যাদের মাথায় প্লাস চার্জ আছে বা যাদের ইলেকট্রনের প্রয়োজন আছে তারাই বেঞ্জিন রিংয়ে এসে ঢুকে। মাথায় বিষয়টা ঢুকিয়ে না, তাহলে কি বললাম, বেঞ্জিন রিংয়ে কারা বিক্রিয়া করতে আসে? যাদের মাথায় প্লাস চার্জ আছে বা ভ্যাকেন্ট অরবিটাল আছে, যাদের ইলেকট্রন প্রয়োজন, তারাই বেঞ্জিন রিংয়ে বিক্রিয়া করতে আসে। ব্যতিক্রমও আছে, বাট আসে জেনারেলি যেটা যে সাধারণভাবে হয় আমি তোমাকে সেটা বললাম। অর্থাৎ বেঞ্জিনে ইলেকট্রন লাভিং বিক্রিয়া হয়, ইলেকট্রন যারা পছন্দ করে তারাই আসে। সেই জন্য বেঞ্জিনের বিক্রিয়াকে আমরা কি বলে থাকি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন হয়, আমি সাবস্টিটিউশন কথাটাই মেইনলি বলতে চাইছি। অর্থাৎ বেঞ্জিন দিকে যারা আসবে তাদের মাথায় প্লাস চার্জ থাকবে, ঠিক আছে? এখন ধরো প্রথম গ্রুপটা, যেটা ধরো আমি ক্লোরিনকে আনতে চাইছি, তাহলে ক্লোরিন কিন্তু এমনি এমনি আসবে না। ক্লোরিনের মাথায় আমাকে একটা প্লাস চার্জ ক্রিয়েট করতে হবে। কি করে প্লাস চার্জ ক্রিয়েট করতে হয় সেটা একটু পরে বলবো, মানে আমরা ক্লোরিনেশন ব্রোমিনেশন পড়ার সময় বলবো। মানে তুমি যে গ্রুপটাকে আনতে চাইছো, বেঞ্জিন এর মধ্যে ঢোকাতে চাইছো, তার মাথাটা প্লাস চার্জ তোমাকে আগে থেকে ক্রিয়েট করে দিতে হবে। তো ক্লোরিনকে প্লাস চার্জ ক্রিয়েট করা যায়, তো আমি আচ্ছা বলেই দিই, ক্লোরিনের মাথায় প্লাস চার্জ ক্রিয়েট করা যায় যদি ক্লোরিনের সঙ্গে আমরা কোনো আয়রন চূর্ণ দিয়ে দিই। তাহলে আয়রন চূর্ণ কি করে? এই ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে সিএল প্লাস তৈরি করে। এখন সিএল প্লাসটা বেঞ্জিন থেকে ঢুকবে, ঢোকার পরে যেটা হবে সেটা হবে ক্লোরোবেঞ্জিন হবে, ঠিক আছে? ক্লোরোবেঞ্জিন হয়ে গেল। কি করে ঢুকবে সেটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মেকানিজম একটু পরে বলবো, আপাতত এখন বলছি না, ঠিক আছে? ঢুকে গেল বেঞ্জিন দিকে, এটা অ্যারো সাইনটা না উল্টো দিকে হবে, এটা এরকম ভাবে হবে। ঢুকলো এখানে ক্লোরোবেঞ্জিনটা। এরপর এই ক্লোরিনের মাথায় না লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা কি করে? রেজোনেন্স করে, তো ইলেকট্রনটা এখানে নেমে আসে। যে এটা নেমে আসবে এখানে, তখন এই ইলেকট্রনটা উঠে এখানে চলে আসবে, অর্থতে চলে আসবে। খেয়াল করে দেখো, অর্থতে ইলেকট্রন ডেন্সিটি ক্লোরিন বাড়িয়ে দিল। ক্লোরিন কি করলো? অর্থর মধ্যে ইলেকট্রন ডেন্সিটি এখানে বাড়িয়ে দিয়েছে। এবার এইটা যখন এখানে আসবে তখন এই ইলেকট্রনটা উঠে এখানে চলে আসবে। আবার এটা যখন এখানে আসবে তখন এই ইলেকট্রনটা উঠে এখানে চলে আসবে। আবার এটা যখন এখানে আসবে তখন এই ইলেকট্রন উঠে এখানে চলে যাবে। অর্থাৎ ফাইনাল প্রোডাক্টটা যেটা হবে সেটা হচ্ছে, ফাইনাল প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে এইটা। খেয়াল করে দেখো, এই যে রেজোনেন্সটা দেখলে তুমি এখান থেকে, মানে সিএল এর এই যে জার্নিটা দেখলে, তুমি খেয়াল করে দেখো এইখানে, খেয়াল করে দেখো অর্থ পজিশনে একটু ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছিল। আবার খেয়াল করে দেখো এইখানে প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছিল। আবার খেয়াল করে দেখো এখানে অর্থ পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছিল। অর্থাৎ এরকম ক্লোরিনের মতো লোকজন যাদের এক্সট্রা ইলেকট্রন আছে, তারা রেজোনেন্সের মাধ্যমে কি করে? অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়। ফলে নতুন কোনো ইলেকট্রোফাইল যার ইলেকট্রন দরকার, সে যখন বেঞ্জিন রিংয়ের কাছে দরবার করে এসে বলবে আমাকে একটা ইলেকট্রন দাও গো, আমাকে একটা ইলেকট্রন দাও গো, তখন তারা বেঞ্জিনের কোন কার্বনের কাছে গেলে ইলেকট্রনটা পাবে, কোথায় গেলে পাবে? এরকম কোনো গ্রুপ থাকলে, যেহেতু অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বাড়ে, তখন ইলেকট্রোফাইল কিন্তু ওই অর্থ আর প্যারার দিকেই দৌড়ে যাবে। অর্থাৎ তখন আমি বলবো অর্থ প্যারা প্রোডাক্ট হবে। আশা করি তোমাকে ব্যাপারটা বোঝাতে পারলাম। অর্থাৎ সামারি করে এটা দাঁড়ায়, কোনো ইলেকট্রন ডোনার গ্রুপ, ধরো আমি আরেকটা গ্রুপ দিয়ে দেখাচ্ছি, ধরো OCH3, OCH3 এটাও একটা ডোনার গ্রুপ, ইলেকট্রন ডোনেট করতে পারে। অর্থাৎ যারা যারা ইলেকট্রন দান করতে পারে, এও কিন্তু দেখো ইলেকট্রন ডেন্সিটি যে এখানে অর্থতে বাড়িয়ে দিল, ঠিক আছে? রেজোনেন্স করে অর্থতে বাড়িয়ে দিল। এইভাবে একইভাবে প্যারাতে একই রকম রেজোনেন্স হবে। মোটামুটি যে কোনো ডোনার গ্রুপ যেগুলো আছে, আমি কিছু ডোনার গ্রুপের নাম তোমাকে বলছি, লিখে নেবে। সেই ডোনার গ্রুপগুলো কি করে? রেজোনেন্সের মাধ্যমে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয়। এবং যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয় তাহলে কি হবে? নতুন যে গ্রুপগুলো আসবে তারা সবসময় অর্থ এবং প্যারাতে যাবে। এবার তোমাকে আমি দেখাই যে কোনো গ্রুপ কেন, নাইট্রোকে দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাই, নাইট্রো কেন মেটা ডিরেক্টর হয়েছিল একবার দেখো। নাইট্রোকে স্ট্রাকচারে ভেঙে রেখে এমনটা দেখতে লাগে। এবার খেয়াল করে দেখো এই নাইট্রো গ্রুপের গেসটা কি হবে। নাইট্রো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে ইলেকট্রনটা উইথড্র করলো, টেনে নিল, বাইরে বেরিয়ে গেল এটা। খেয়াল করতে এবার কি হবে গল্পটা। এবার যেটা হবে, এখানে একটা প্লাস চার্জ আসবে,
কেন ইলেকট্রনটা বাইরে চলে গেল, এন এর কাছে ডবল বন্ড হবে, এটা ও মাইনাস, এটা ও মাইনাস। এই ইলেকট্রনটা এখানে আসবে, এখানে একটা প্লাস চার্জ আসবে। এই ইলেকট্রনটা এখানে আসবে, এই ইলেকট্রনটা এখানে আসবে, এখানে একটা প্লাস চার্জ। ঠিক আছে, আবার এখানে ইলেকট্রনটা এখানে ফেরত আসবে, এই ইলেকট্রনটা এখানে আসবে, তাহলে দেখো খেয়াল করে এই যে কম্পাউন্ডটা হলো। ঠিক আছে, এখন দেখো এই যে NO2 গ্রুপের রেজোনেন্সটা তুমি দেখলে, NO2 কি করলো, রিং থেকে ইলেকট্রন তুলে নিল, রিং থেকে ইলেকট্রন বাইরে বার করলো, এবং এটার ফলে রেজোনেন্স হলো। রেজোনেন্স খেয়াল করে দেখো, অর্থ পজিশনে প্লাস চার্জ, এখানে খেয়াল করে প্যারা পজিশনে প্লাস চার্জ, আবার দেখো অর্থতে প্লাস চার্জ। এবার ইলেকট্রোফাইল যে বেঞ্জিন থেকে বিক্রিয়া করতে আসছে, তার তো ইলেকট্রন দরকার, তো সে কি আর অর্থ আর প্যারাতে গেলে ইলেকট্রন পাবে? অর্থ আর প্যারাতে দেখো অলরেডি প্লাস চার্জ হয়ে রয়েছে, তাহলে অর্থ আর প্যারাতে যদি প্লাস চার্জ হয়ে থাকে, নতুন ইলেকট্রোফাইল কোথায় যাবে? খেয়াল করে দেখো একটা পজিশন, মেটা পজিশনটা যে কোনোদিনই কোনো প্লাস চার্জ আসেনি। খেয়াল করো গোটা রেজোনেন্সের মধ্যে এই মেটা পজিশনটাতে কোনো কিন্তু প্লাস চার্জ আসেনি। অর্থাৎ নতুন গ্রুপ যারা আসবে তারা কিন্তু প্রেফারেবলি মেটা পজিশনেই ঢুকবে, নতুন গ্রুপ যারা আসবে তারা মেটাতে ঢুকবে। অর্থাৎ আমি সামারি করলে কি দাঁড়ালাম, তাহলে একটা সামারি করি গোটা বিষয়টা যেটা বললাম, একটা আমি ছোট্ট করে সামারি বা জিস্ট করে যদি বলি, সিম্পল পাতি কথায় বেনজিন রিংয়ে প্রথম যে গ্রুপটা ঢুকছে তার নেচারের উপর ডিপেন্ড করছে পরবর্তী গ্রুপগুলো কোথায় ঢুকবে। প্রথম গ্রুপ যদি একটা ইলেকট্রন ডোনার হয় মানে ইলেকট্রন দান করতে পারে, এমন ইলেকট্রন ডোনার গ্রুপ হলে তারা ইলেকট্রন দান করে অর্থ আর প্যারাতে ইলেকট্রন ডেন্সিটি বাড়ায়, তখন এটা হবে অর্থ প্যারা ওরিয়েন্টার। কি বললাম? অর্থ প্যারা ওরিয়েন্টার। মানে ইলেকট্রন ডোনার কোনো গ্রুপ যদি মেন গ্রুপ হিসেবে বা সবার আগে ঢুকে যায়, তখন পরবর্তী যে গ্রুপগুলো আসবে তারা সবাই অর্থ এবং প্যারাতে যাবে, অর্থ প্যারা ওরিয়েন্টার হয়ে গেল এটা। আবার এম যদি, মানে যে গ্রুপটা প্রথমে ঢুকছে তাকে আমি এম ধরছি, এম যদি কোনো উইথড্রয়িং গ্রুপ হয়, ইলেকট্রন টেনে নেওয়ার মতো কেউ হয়, উইথড্রয়িং গ্রুপ হয়, এম যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, তাহলে কি হবে তোমার? এটা মেটা ডিরেক্টর হবে। আশা করি তোমার মাথা ঝোঁকাতে পারলাম। অর্থাৎ তোমার প্রথম গ্রুপটা যে ঢুকছে সে নিঃস্বার্থভাবে ঢুকবে, সে অর্থ বেরা হবে না, সে তো বেঞ্জিনের সমস্ত পজিশন খালি আছে, যে কোনো জায়গাতে কিন্তু সে ঢুকে যেতে পারে, বেঞ্জিনের যে কোনো জায়গাতে কিন্তু সে ঢুকে যেতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু প্রথম গ্রুপটা ঢোকার পর যখন পরবর্তী গ্রুপগুলো আসবে, তখন আমাকে দেখতে হবে যে প্রথম যে গ্রুপটা ঢুকে অলরেডি বসে আছে সে ইলেকট্রন ডোনার নাকি উইথড্রয়িং গ্রুপ। যদি ইলেকট্রন ডোনার হয় তাহলে অর্থ প্যারা ওরিয়েন্টার হবে, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে মেটা ওরিয়েন্টার হবে। এবার আমি দেখো এখানে কিছু লিস্ট বানিয়ে রেখেছি, অর্থ প্যারা ওরিয়েন্টারের কিছু লিস্ট বানিয়ে রেখেছি, দাঁড়া 1 মিনিট দেখাই। অর্থ প্যারা ওরিয়েন্টার কারা হবে, কিছু লিস্ট মানে তুমি নামগুলো একবার লিখে নাও। তুমি যদি দেখো বেনজিন দিকে কোনো অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ মানে ধরো মিথাইল গ্রুপ হতে পারে, ধরো ইথাইল গ্রুপ হতে পারে, হ্যাঁ ইথাইল গ্রুপ হতে পারে, এরকম গ্রুপগুলো এগুলো বলে অ্যালকাইল গ্রুপ। তুমি যদি দেখো বেনজিন দিকে কোনো অ্যালকাইল গ্রুপ রয়েছে, কোনো ওইচ রয়েছে, কোনো NH2 রয়েছে, হ্যাঁ ওইচ থাকতে পারে উপরে, মানে প্রথম গ্রুপটা যদি এরকম হয়, বা ধরো NH2 থাকতে পারে প্রথম গ্রুপটা, বা ধরো এই যে OCH3 হতে পারে, বা ধরো কোনো হ্যালোজেন ক্লোরিন দিয়ে তুমি এক্সাম্পল দেখালাম, তাহলে নিঃসন্দেহে চোখ কান বুঝে পরবর্তী যে গ্রুপটাকে তুমি ঢুকাবে তাকে তুমি অর্থ এবং প্যারাতে অ্যাড করবে। মানে একবার অর্থতে অ্যাড করে একটা প্রোডাক্ট লিখবে, একবার প্যারাতে অ্যাড করে একটা প্রোডাক্ট লিখবে, কারণ এরা হচ্ছে সবাই অর্থ প্যারা ডিরেক্টর, বিকজ এরা ইলেকট্রন ডোনেট করতে পারে। ঠিক একইভাবে যদি NO2 দেখো, NO2 যদি আমি এক্ষুনি এক্সাম্পল দিলামই, NO2 ছাড়াও রয়েছে সায়ানাইড, CF3 মানে 3টে ফ্লুরিন কার্বন, 3টে ফ্লুরিন, CHO অ্যালডিহাইড গ্রুপ আছে, COR এটা কিটোন গ্রুপ আছে, অ্যাসিড গ্রুপ আছে, সালফোনিক অ্যাসিড গ্রুপ আছে। এই গ্রুপগুলো যদি থাকে, মানে NO2 মতো এরাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এরাও অর্থ এবং প্যারাতে প্লাস চার্জ তৈরি করে।
অর্থাৎ বেনজিন রিং এ যদি দেখো NO2 আছে, ভালো করে শুনে রাখো, বা যদি দেখো SO3H আছে, বা যদি দেখো এখানে COOH গ্রুপ আছে, এখানে আরো যেগুলো আছে, তাহলে নিঃসন্দেহে পরের যে গ্রুপটা আসবে তারা সবাই এই মেটাতে ঢুকবে, এই মেটাতে ঢুকবে। আশা করি অর্থ প্যারা মেটা ওরিয়েন্টেড গল্পটা বুঝে গেছো। এবার আমরা যাব বেঞ্জিনের কিছু রিয়াকশনে। বেঞ্জিনের আমরা যাব কিছু রিয়াকশন। তো প্রথম যে বেঞ্জিনের রিয়াকশনটা যাচ্ছে সেটা দেখো, নিকেল H2 দিয়ে একটা রিয়াকশন করছি। দেখো নিকেল H2 দিয়ে 200°C করছে, এটা বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া তোমরা অ্যালকেনে পড়েছো, অ্যালকেন প্রিপারেশনে পড়েছো, অ্যালকিনে পড়েছো, অ্যালকাইনে পড়েছো, যারা ওটা পড়েছো। তো সেখানে কি হয়, একটা ডবল বন্ডেড সিস্টেম যদি থাকে, আমি তোমাদের শর্টকাটে বলেছিলাম, নিকেল H2 200° দিয়ে করলে ওটাকে স্যাবেটিয়ার স্যান্ডারেন্স বিক্রিয়া বলে। মানে CH3, ধরো C ট্রিপল বন্ড CH আছে, এখানে নিকেল H2 দিলে কি হবে, যতগুলো পাই বন্ড আছে পাই বন্ডগুলোকে আমি বলেছিলাম HH দিয়ে ভেঙে দেবে, তাহলে তুমি তোমার ডিজায়ার্ড প্রোডাক্টটা পেয়ে যাবে, CH3CH2, এটা হয়ে যাচ্ছে CH3। সিমিলারলি তাহলে এই যে বেনজিন রিং এর মধ্যে তুমি নিকেল H2 দিয়েছো, ভালো করে দেখবে, তুমি এটা না পাশাপাশি লিখে রাখবে বিষয়গুলো। বেনজিন রিং এ তুমি নিকেল H2 দিয়েছো, তাহলে বেনজিনে কতগুলো পাই বন্ড আছে বলো দেখি। এই একটা, এই একটা, এই একটা, তাহলে প্রত্যেকটা পাই বন্ডকে নিকেল H2 দেখলে চোখ কান বুঝে হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে বন্ডগুলো ভেঙে দেবে, হাইড্রোজেন দিয়ে দেবে বন্ড ভেঙে দেবে, হাইড্রোজেন দিয়ে দেবে বন্ড ভেঙে দেবে, অর্থাৎ এটা হয়ে যাবে সাইক্লোহেক্সেন। এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন হবে। বেঞ্জিনে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে বার্চ বিজারণ হয়। বার্চ বিজারণ হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে এই রকম একটা কম্পাউন্ড তৈরি হবে, এটাকে বলা হয় বার্চ বিজারণ প্রোডাক্ট। ঠিক আছে, বার্চের মেকানিজম এখানে দেখানোর মতো চেষ্টা করি একটু, এখানে ঠিক আছে, দেখি বার্চ কিভাবে তোমাকে বোঝানো যায়, চেষ্টা করছি। ধরো এই রকম বেঞ্জিন রিং আছে, এটার মেকানিজমটা তুমি খাতায় লিখে রাখো। হ্যাঁ, ধরো এরকম আছে, এই সোডিয়াম যে আছে না, সোডিয়াম একটা ইলেকট্রন দান করে, সিঙ্গেল ইলেকট্রন দান করে। প্রথম ইলেকট্রনটা যদি এখানে দান করে, তাহলে এই ইলেকট্রনটা, এই বন্ডটা উঠে এখানে আসবে, আর এটা উঠে, এই ইলেকট্রনটা উঠে এখানে আসবে। ফলে যেটা দেখতে লাগবে সেটা হচ্ছে এইটা এরকম, যে এই যে বন্ডটা উঠে এখানে গেল, তাই এখানে দিলাম নতুন, আর এইটা তো এখানে ছিল, এখানে একটা সোডিয়াম একটা ইলেকট্রন দান করেছে, এটা ডট দিলাম, আর এই পাই বন্ডটা উঠে এই মাথায় এসে এটা মাইনাস চার্জ। এখন এই মাইনাস চার্জ কি করবে, এই যে লিকুইড অ্যামোনিয়া দেওয়া হয়েছে না, লিকুইড অ্যামোনিয়া থেকে একটা অ্যামোনিয়া আছে, অ্যালকোহল আছে, আমি অ্যামোনিয়ায় ধরে নিচ্ছি এক্সাম্পল বোঝানোর সুবিধার জন্য, ওখান থেকে একটা হাইড্রোজেনকে ক্যাপচার করে নেবে। যেই একটা হাইড্রোজেন ক্যাপচার করবে, আমি এখানে লিখি জিনিসটাকে, তাহলে দেখতে কিরকম হবে বলো, এরকম এরকম, এখানে ডট, এখানে একটা হাইড্রোজেন চলে এলো। একটা হাইড্রোজেন বেঞ্জিন আগে থেকে ছিল, দুটো হাইড্রোজেন আছে মোটামুটি, একটা তো বেঞ্জিনে মনে রাখবে প্রত্যেকটা কারণে একটা করে হাইড্রোজেন আছে, আগে থেকেই মনে রাখবে বেঞ্জিনের প্রতিটা কারণে একটা করে হাইড্রোজেন আছে, একটা নতুন হাইড্রোজেন এলো। এবার দেখো এই যে সোডিয়াম দিয়েছো না, সোডিয়াম আবার একটা ইলেকট্রন এখানে ডোনেট করবে, যেই ডোনেট করবে তাহলে এটা একটা মাইনাস চার্জ হয়ে যাবে। আমি এখানে লিখছি, আবার তুমি একটু লিখে নাও অন্য জায়গায়, আমি এখানে লিখছি, আমার জায়গা নেই, এইখানে মাইনাস চার্জ হয়ে যাবে। এখন এই মাইনাস চার্জ পুনরায় অ্যামোনিয়া থেকে বা অ্যালকোহল থেকে একটা হাইড্রোজেনকে ক্যাপচার করে নিলে এইরকম একটা স্ট্রাকচার তুমি পাবে, এটা বলা হয় বার্চ বিজারণ, বার্চ রিডাকশন। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো মেকানিজমটা, আমি এটা মুছে দিচ্ছি, বার্চ রিডাকশন। আচ্ছা, নেক্সট দেখো ক্লোরিনেশন। দেখো এই ক্লোরিনেশনে কি হয়, 3 মোল ক্লোরিন যদি আলট্রাভায়োলেট রে দেওয়া যায় H নিউ, ক্লোরিনও কিন্তু ওই হাইড্রোজেনেশনের মতো করে পাই বন্ডগুলো ভেঙে দেবে। তাহলে এখানে সিএল দিয়ে পাই বন্ডগুলো ভেঙে দাও, সিএল দিয়ে পাই বন্ড সব ভেঙে দাও, তাহলে কি হবে, বেনজিন হেক্সাক্লোরাইড একটা যৌগ তৈরি হবে, বেনজিন হেক্সাক্লোরাইড যৌগ তৈরি হবে, BHC। এটা এক ধরনের কীটনাশক, লিন্ডেন নামক নামে বাজারে পাওয়া যায়। ওই স্কেবিস টাইপের যে রোগটোকগুলো হয়, স্কিন ডিজিজ, এক ধরনের মাইট থাকে স্কিনের তলা ঢুকে গিয়ে ডিম টিম বেরোতে প্রচন্ড চুলকানি হয়, তো BHC দিয়ে যে ওষুধটা তৈরি হয় সেটা লাগানো হয়। যাই হোক, এগো, বেনজিনের এবার যে রিয়াকশন আমরা দেখবো সেটা হচ্ছে ওজোনোলাইসিস রিয়াকশন। তোমরা ওজোনোলাইসিস রিয়াকশন যারা অ্যালকিনে পড়েছো জানো কি রকম হবে। দেখো এই যে বেনজিনে যখন তুমি O3 দেবে, তো এর একটা কি হয়, এই প্রত্যেকটা বন্ড আমি একটা ভাঙা শিখিয়েছিলাম,
শর্টকাটে করতে পারো। আচ্ছা, শর্টকাটই দেখাতে পারি, আচ্ছা ভেঙেও দেখাতে পারি। তারপর তোমাকে ভেঙেই দেখাই। ধরো প্রতিটা সিগমা বন্ড আছে, সেখানে তুমি একটা করে অক্সিজেন দিয়ে দাও। প্রতিটা যে সিগমা বন্ড আছে না, তুমি এখানে একটা শর্টকাট শেখাই তোমাকে এখানে। মেকানিজম দেখাতে পারবো না, শর্টকাটই দেখাবো। আহ, এইখানে একটা করে অক্সিজেনকে ইনসার্ট করো। প্রত্যেকটা যেখানে যেখানে পাইবো না, যে একটা করে অক্সিজেন ইনসার্ট করে দাও। তাহলে অক্সিজেন ইনসার্ট করলে কেমন দেখতে হবে? আমি শর্টকাটটা দেখাচ্ছি, আগে দেখে নাও, এটা দেখে নাও। তাহলে অক্সিজেন ইনসার্ট করলে দেখতে যেমন হবে, আমি অন্য কালিতে অক্সিজেনটাকে ঢুকাই। এখানে একটা অক্সিজেন দিলাম, তাহলে এরকম দেখতে হলো। এখানে একটা অক্সিজেন দিলাম, তাহলে এরকম দেখতে হলো। এখানে একটা অক্সিজেন দিলাম, এরকম দেখতে হলো। এবারে যে পাই বন্ডটা আছে না, এই পাই বন্ডটাকে তুলে দাও, তুলে ওই পাই বন্ডটাকে দুটো অক্সিজেন দিয়ে এইভাবে কানেক্ট করো। এই যে পাই বন্ডটা যেখানে দেখেন, যে পাই বন্ডটা উঠিয়ে ওই পাই বন্ডটা আরো দুটো অক্সিজেন দিয়ে এইভাবে কানেক্ট করো, যেভাবে আমি লিখছি। দেখতে সুন্দর একটা ফুলের মতো স্ট্রাকচার। দেখো, এটা মেকানিজম নয় বাবু। মেকানিজমটা আমি এখানে দেখাচ্ছি না, আমি তোমার শর্টকাটে প্রোডাক্ট লেখা শেখাচ্ছি। ঠিক আছে? এইবার কি হয়, এটা একটু ভেঙে যায়। ভেঙে আমি যেটা দেখাবো এটা আরো সোজা হবে, কিন্তু এটা দেখাতে হয় বলে দেখাচ্ছি, আর কি করবো। লোকজন এসে ফালতু কমেন্ট করে যায়, উল্টো পাল্টা কথা বলে যায়। কি আর বলবো, জ্ঞান চেক করতে আসে। কি জানি না জানি, যাই হোক, আর কি বলবো। এটা বোঝে না যে এখানে জ্ঞান দেখানোর জন্য সবসময় আমরা এখানে পড়াই না। কিছু কিছু ছেলে মেয়ের বেশি জ্ঞানের দরকার হয় না। কিছু কিছু ছেলে মেয়ে কম জ্ঞানে পাস করতে চায়, আমি ওই তাদের জন্য তাদেরকে টার্গেট করছি অ্যাকচুয়ালি। যারা মোটামুটি এই সাবজেক্টে পাস করে বেরোতে চায়, তাদের জন্য সহজটা বলাটাও খুব জরুরি। সবসময় মেকানিজম দেখিয়ে বলানো খুব মুশকিল ব্যাপার। আননেসেসারি কঠিন হয়ে যায় বিষয়টা। ছোট ছোট বাচ্চা এখন আর কতই বা মেকানিজম জেনে আর করবে। যাই হোক, তো এটা এইভাবে ডিকম্পোজ করে যায়, হ্যাঁ। এইভাবে ডিকম্পোজ করে। এখন এই ডিকম্পোজ দেখলে অনেকেই খুব স্ট্যান্ডার্ড ভালো বাচ্চারা ধরে ফেলতে পারবে, কিন্তু যারা জাস্ট পাস করার জন্য পড়ছে বা কোনো রকম ব্যাপারটা বুঝতে, তারা এটা কোনোদিন ধরতে পারবে না, কোনোদিন ধরতে পারবে না। যতবারই করছে ততবার রাখতে পারবে না। ভালো যারা পড়াশোনা প্রচন্ড সিরিয়াস স্টুডিয়াস মেকানিজম বুঝে, তারা সেই সংখ্যাটা খুব কমে গেছে ওয়েস্ট বেঙ্গলে। ওকে, এটা এরকমভাবে ভাঙতে হবে। ভাঙার ফলে যে প্রোডাক্টটা আসবে সেটা আমি তোমাকে শর্টকাটে দেখাই। এরকম একটা হয়, কিছু কিছু দিদিমণি ম্যাডাম বা টিচাররা ডিমান্ড করে এরকম না লিখে নাম্বার দেবে না। এবার যারা এই গোটা বিষয়টাকে শর্টকাটে বুঝতে চাও, তারা এটা দেখো। মানে অ্যাকচুয়ালি এটা একটা ইন্টারমিডিয়েট তৈরি করতে হয় করে প্রোডাক্ট লেখে। আমি শর্টকাটটাই বলবো, বেশি চাপ নিয়ে লাভ নেই, সঠিক প্রোডাক্ট লেখো। বেঞ্জিনে ওজন লিস্ট করলে কি হবে, জেনারেলি এখন আর এই মেকানিজম করে দেখাতে পারবে না। শর্টকাটটাই করো, তোমাদের যদি মনে হয় খুব চাপ লাগছে, শর্টকাটটাই তোমরা করো, ছাড়ো। ও ও দিয়ে বন্ড ব্রেক করো, ও ও দিয়ে বন্ড ব্রেক করো, ও ও দিয়ে বন্ড ব্রেক করো, একদম শর্টকাটে যাও। তাহলে ও ও দিয়ে বন্ড ব্রেক করলে পড়ে কি থাকে বাবু? দেখো, এইটা পড়ে আছে, এই যে এটা পড়ে আছে, এইখানে ডবল বন্ড আছে, এই ডবল বন্ড আছে। একটা অক্সিজেন দেওয়া হয়েছে, একটা অক্সিজেন দিলাম। আবার দেখে এই বন্ডটা আছে, এই বন্ডটা আছে, এই বন্ডটার এইটুকু অংশ আছে, আছে। একটা অক্সিজেন দিয়েছো, অক্সিজেন দিয়েছো, রাইট। প্লাস এদিকে তাকাও বাবু, এই বন্ডটা পড়ে আছে, কিছু হয়নি, পড়ে আছে। এখানে এই বন্ডটুকু আছে, দিলাম। এটাকে কেটেছো দুটো পার্টে, তোমরা এখানে একটুকুনি আছে, এই একটা দিলাম। এইদিকে তাকাও, এই একটা আছে, এইদিকে একটা আছে, এইটুকু আছে, এইটুকু আছে। এইখানে একটা অক্সিজেন দিয়েছো, এই দিলাম। এই একটা অক্সিজেন দিয়েছো, এই দিলাম। ঠিক নিচের দিকে তাকাও, এই দেখো, এই একটা আছে, এই আছে, এই আছে, এই এটা, এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। ঠিক আছে? তাহলে বেনজিনের ওজোনোলিসিস করলে 3 মোল গ্লাইঅক্সাল হবে। ওজোনোলিসিস করবো ইন প্রেজেন্স অফ জিঙ্ক ওয়াটার, অবভিয়াসলি CCl4 থাকবে, জিঙ্ক থাকবে। হ্যাঁ, তাহলে ফ্রেশ করে লিখি ব্যাপারটাকে, ফ্রেশ করে বেনজিন লেখা হবে, তাতে থাকবে O3CCl4, জিঙ্ক থাকবে। জিঙ্ক থাকলে এটা রিডাকটিভ ওজোনোলিসিস বলে, 3 মোল গ্লাইঅক্সাল যৌগ তৈরি হবে এটা। ওকে, ইলেকট্রোফিলিক সাবস্ট্রেট রিঅ্যাকশনের মেকানিজমে যাচ্ছি না, দরকার নেই। নেক্সট দেখো, নাইট্রেশন অফ বেনজিন রিং। বেনজিনে নাইট্রেশন করতে চাইছি আমি। ধরো বেনজিনে NO2 গ্রুপটাকে আনতে চাইছি, কি করে আনবো? আমি বলেছি বেনজিন দিকে তুমি যাকেই আনতে চাইবে তার মাথায় প্লাস চার্জ তৈরি করতে হবে।
তো বেঞ্জিনকে নাইট্রেশন করতে গেলে তোমাকে মিক্স অ্যাসিড দিতে হয়। তো গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের 1:1 মিক্সচারকে প্রায় 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করে রিফ্লাক্স করলে তোমার নাইট্রোবেঞ্জিন হয়। এখন দেখো আমি এখানে একটা মেকানিজম একটু বলার আছে। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মেশালে NO2 কি করে আসছে সেটা একটু জানার দরকার আছে। এখানে ইলেকট্রোফাইলটা কে সেটা জানার দরকার আছে। খেয়াল করে দেখো, যখন তুমি নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডকে মেশাচ্ছ, আমি নাইট্রিক অ্যাসিডকে এইভাবে লিখছি HONO2 এইভাবে লিখলাম, আর সালফিউরিক অ্যাসিডকে আমি লিখছি HO, একদম স্ট্রাকচারে ভেঙে এইভাবে লিখলাম। এখন সালফিউরিক অ্যাসিড থেকে নাইট্রিক অ্যাসিড তার লোন পেয়ার, এই যে অক্সাইডটা লোন পেয়ার দিয়ে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ক্যাপচার করে, করার ফলে যেটা হয় সেটা হচ্ছে এটা OH2 প্লাস হয়ে যায় আর এটা NO2। এই বন্ডটা এবার লাস্ট তারপরে কি হয়, এই বন্ডটা ভেঙে যায়। আচ্ছা, এই বন্ডটা এইভাবে ভাঙে, ঠিক আছে। অর্থাৎ বন্ডে দুটো ইলেকট্রন উঠে অক্সিজেনের মাথায় চলে যায় এবং তুমি পাও ওয়াটার প্লাস এইটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস। তার মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিক্সচারকে 1:1 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়। দেখো ইলেকট্রোফাইল জেনারেট হয়েছে, দেখো এটা প্রথম ইলেকট্রোফাইল, প্রথম গ্রুপ। তাহলে বেঞ্জিনিং এর সমস্ত পুরো মাঠ ফাঁকা, ঘরের মাঠ, যে কোনো জায়গায় বসতে পারে, প্রথমে উপরে গিয়ে বসেছে, নাম হলো নাইট্রোবেনজিন। তাহলে নাইট্রোবেনজিনে নাইট্রেশন করলাম, নাইট্রো গ্রুপকে ঢোকানোকেই বলা হয় নাইট্রেশন। এর জন্য আমরা ইলেকট্রোফাইল হচ্ছে NO2 প্লাস, পরীক্ষা যদি প্রশ্ন করে ইলেকট্রোফাইল কে NO2 প্লাস। NO2 প্লাসকে আমরা সরাসরি অ্যাড করি না, NO2 প্লাসকে অ্যাড করা যায় না। NO2 প্লাস নাইট্রিক অ্যাসিড গাঢ় এবং সালফিউরিক অ্যাসিড গাঢ় নিয়ে 1:1 নিয়ে মেশালে এরা নিজেরা পরস্পর বিক্রিয়া করে NO2 প্লাস তৈরি করে, তারপর সেটা বেঞ্জিনিংয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার মাধ্যমে ঢুকে যায়। তোমাকে পরীক্ষা বলে যে এখান থেকে এটা বানাতে বলবে, তুমি মনে রাখবে এই মিক্সচারটা 1:1 দিলে এটা ঢুকবে। এইবার তোমাকে একটা কথা বলি, এই যে নাইট্রোবেনজিনটা না, নাইট্রোবেনজিন তুমি একটু আগে রেজোনেন্স দেখছিলে, ইলেকট্রন টেনে নেয় রেজোনেন্সে। আমি যখন এই মেটা ডিটেক্টর দেখাচ্ছিলাম, যদি তুমি ভুলে গিয়ে থাকো একটু রিভার্স করে দাও, পিছন দিকে যাও, গিয়ে দেখো যে নাইট্রোবেনজিন কিভাবে ইলেকট্রন তুলে নিচ্ছে। অর্থাৎ রিং থেকে যদি ইলেকট্রনকে তুলে নেওয়া হয় তাহলে সেই রিংটা কিন্তু অসক্রিয় হয়ে পড়ে, রিং এর সক্রিয়তা কমে যায়। অর্থাৎ রিং এ পরবর্তী বিক্রিয়াকরণ কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। মনে রাখবে বেঞ্জিন রিং এ নাইট্রো বা SO3H বা COOH এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ঢুকে গেলে পরবর্তী কোনো বিক্রিয়াকে মানে রিয়াক্ট্যান্টকে আনতে গেলে আমাকে একটু বেশি কাঠখড় পোড়াতে হবে। খেয়াল করে দেখো, পরের বিক্রিয়ার দিকে দেখলে বুঝতে পারবে। দেখো এই নাইট্রোবেনজিনে একটা NO2 গ্রুপ ঢুকে রয়েছে অলরেডি, তুমি চাইছো আরো একটা NO2 গ্রুপ আসুক, সেক্ষেত্রে তোমাকে কন্ডিশনটা দেখো চেঞ্জ করতে হবে। ফিউমিং নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফিউমিং মানে হচ্ছে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড নিতে হচ্ছে। তখন কিন্তু এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আগেটা তাকে 50 ডিগ্রিতে হিট করেছিলেন, এটা প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে পরবর্তী NO2 গ্রুপটা আসবে। একই প্রসেস থেকে NO2 প্লাস তৈরি হবে, প্রথমটা তো ছিল এখানে রইল, নতুন NO2টা কিন্তু এই মেটা পজিশনে আসবে, অর্থাৎ মেটা ডাইনাইট্রোবেনজিন, ডাইনাইট্রোবেনজিন বানানো। ঠিক আছে, এটা ছোট হাতের, সরি, সবই ছোট লেখো, আমাকে একটা বড় লেখো, ঠিকই করে দিই, মেটা ডাইনাইট্রোবেনজিন। ওকে, তাহলে কি হলো দেখো, আগে থেকে NO2 ঢুকে আছে, আমি একটু আগে বলেছিলাম NO2 মেটা ডিরেক্টর, নতুন গ্রুপ যে আসবে সে কিন্তু মেটাতেই। এবার তোমার একটা NO2 তে মন ভরেনি, দুটো আনলে তোমার দুটোতেও মন ভরেনি, অর্থাৎ তুমি লোভী, সরি। তাহলে ফিউমিং তুমি আরো একটা NO2 আনতে চাইছো, তখন তোমার কন্ডিশনটা আরো ড্রাস্টিক হয়ে যাবে। কারণ দেখো NO2 গ্রুপগুলো কিন্তু রিংকে ইলেকট্রন তুলে এনে রিংকে অসক্রিয় করে তোলে, রিংকে বিক্রিয়ার অনুপযোগী করে তোলে। তাই জোর করে রিয়াকশন করাতে গেলে কিন্তু আমাকে আরো আরো কন্ডিশন দিতে হবে। এখন দেখো, আগে একটা ফিউমিং নাইট্রিক অ্যাসিড নিয়েছিলাম, এখন দুটোই ফিউমিং নাইট্রিক অ্যাসিড এবং ফিউমিং H2SO4, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, তাপমাত্রা বাড়াতে হয়েছে 120 কাছাকাছি। তখন গিয়ে, এবং এই তাপমাত্রা লং টাইম লাগে, অনেক সময় লাগে এটা করতে, সময় লাগে। তাহলে কি হবে, তখন গিয়ে তোমার তৃতীয় নাইট্রো গ্রুপটা ঢুকবে, কিন্তু কোথায় ঢুকবে, মেটা। মেটা পজিশন কটা ছিল, দুটো, এই একটা পজিশন আর এই দিকের একটা পজিশন। এটা হচ্ছে তোমার ট্রাইনাইট্রোবেনজিন লিখতে পারো, বা এটা যদি 1 নম্বর পজিশন হয়, 2 এটা 3 নম্বর পজিশন, 4 এটা 5 নম্বর পজিশন। এর নাম হবে 1,3,5 ট্রাইনাইট্রোবেনজিন, ট্রাইনাইট্রোবেনজিন। নেক্সট, এবার দেখো সালফোনেশন করছে, এই যে H2SO4 দিচ্ছি,
সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, সালফিউরিক অ্যাসিড দিলে কিন্তু এই প্রোডাক্টটা তুমি পাবে, এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এটা একটা ট্রিক দেখায় শর্টকাট, তারপর মেকানিজম দেখাচ্ছি। ট্রিকটা হচ্ছে তুমি এইভাবে লিখবে, দেখো তুমি এইভাবে প্রোডাক্ট লিখতে পারো। এটা একটা রিভার্সিবল বিক্রিয়া, 80°C তাপমাত্রা লাগে, প্রায় 8 ঘন্টা ধরে ধরে বালিকহ যেটাকে বলা হয়, মানে স্যান্ড বাথের মধ্যে বসিয়ে এটাকে হিট করতে হয়, তাহলে কিন্তু রিয়াকশনটা হয়। প্রচন্ড হাই অ্যাক্টিভেশন এনার্জির বিক্রিয়া অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা শর্টকাটটা বলি, এই সালফিউরিক অ্যাসিডকে তুমি এইভাবে লেখো এইচ, এটা আমি বলেছিলাম বেঞ্জিনের প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন আছে, একটা এইচ লিখলাম। আর সালফিউরিক অ্যাসিডকে আমি এইভাবে লিখছি HOSO3H। তুমি এখান থেকে ওয়াটারটাকে রিমুভ করে দাও, যেই ওয়াটার রিমুভ হবে তাহলে দেখো SO3H গ্রুপটা এখানে ঢুকবে, দেখো SO3H প্লাস ওয়াটার। এইভাবে তুমি লিখতে পারো, এটা শর্টকাটে করার জন্য। আর মেকানিজম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড নিজেই নিজের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক, দেখো যেভাবে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিক্সার থেকে NO2 প্লাস তৈরি হয়েছিল, তেমন একটা সালফিউরিক অ্যাসিড আরেকটা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে SO3 সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে, সালফার ট্রাই অক্সাইড। মেকানিজমটা একবার দেখিয়ে দিই কিভাবে হয়। ধরো এই একটা সালফিউরিক অ্যাসিড, এটা আরেকটা সালফিউরিক অ্যাসিড। এখন ঠিক যেভাবে নাইট্রিক অ্যাসিড নিয়েছিল একটা লোন প্যাডে ইলেকট্রন, এটা এখান থেকে একটা সালফিউরিক অ্যাসিড আর একটা থেকে ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে নেবে। নেওয়ার ফলে কি হবে, নেওয়ার ফলে এটা তো হয়ে গেল SO- OOH, আর এই বাবাজির হলো এরকম গল্প এস, মানে সেকেন্ড এটার গল্প বলছি এরকম। এটা হয়েছে তোমার OH মাথায় প্লাস চার্জ, কারণ অক্সিজেন যে লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনকে নিয়েছে, তাই এটা মাথায় প্লাস চার্জ আসবে, কারণ তার ইলেকট্রন কমে গেছে। OH এটা হবে। এইবার দেখো গল্পটা হবে এরকম, এই যে মাইনাস চার্জ সে এই হাইড্রোজেন ক্যাপচার করবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তাহলে কি পড়ে রইলো বলো, এইটা আবার H2SO4 হয়ে গেল, এটা আবার H2SO4 হয়ে গেল, এখান থেকে জলটা আউট হয়ে গেল, তাহলে পড়ে কি রইলো, পড়ে রইলো SO3, অর্থাৎ SO3 হচ্ছে ইলেকট্রোফাইল। সেই SO3 এটা যদি লিখে নিয়ে থাকো, আমি একটু মুছবো, এবারে তোমাকে দেখাবো যে এটা কি করে হলো, সেটা একটু দেখাতে হবে তোমাকে। এটা একটু মুছতে হবে, আমাকে একটু মুছলাম, লিখে নিয়ে থাকলে একটু স্টপ করে লিখে নাও। দেখো কিভাবে হয় বেঞ্জিনের রিয়াকশনটা হবে কি করে। আমি কমপ্লিট ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখাচ্ছি না, বাট একটা অংশ মাত্র দেখাচ্ছি। এই যে SO3 গ্রুপটা আছে, এটা এরকম দেখতে, অর্থাৎ সালফোনেশন বিক্রিয়ায় ইম্পর্টেন্ট কথা লিখে রাখবে, এখানে ইলেকট্রোফাইল হচ্ছে SO3 হচ্ছে ইলেকট্রোফাইল, ঠিক আছে। এখন দেখো এইখান থেকে ইলেকট্রনটা এসে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে, আমি কমপ্লিট মেকানিজম দেখাচ্ছি না, আমি ধরে নিচ্ছি এই বন্ডটা আবার চলে আসবে। ইলেকট্রোফিলিক মেকানিজমে দেখানো যায়, আমি এখন দেখাচ্ছি না, জাস্ট তুমি মনে রাখো এই বন্ডটা যেটা ভেঙে বেরোচ্ছে সেটা আবার রিগেইন হয় একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের যে মেকানিজম, সেই মেকানিজম ফলো করলে এই বন্ধনটা আবার ফেরত আসে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ডবল বন্ড অক্সিজেন, এইটা ডবল বন্ড অক্সিজেন, আর এটা দেখো O- হয়ে যাবে। এই O- মিডিয়ামটা অ্যাসিডিক আছে, হাইড্রোজেন পেয়ে যাবে, তাহলে এখানে H করে দেবো, দেখো তোমার SO3H হয়ে গেছে। এবার যার এত ঝামেলা পছন্দ হলো না, পোষালো না, সে বাবা সিম্পল মনে রাখবে, সালফিউরিক অ্যাসিড দিয়ে বেঞ্জিন নিয়ে এখান থেকে এইভাবে জলটা বের করে দেবে, SO3H গ্রুপটাকে ঢুকিয়ে দেবে, আর এখানে ইলেকট্রোফাইল SO3 নট SO3H, এটা মনে রাখবে, তোমার কাজ চলে যাবে। চলো নেক্সট। সালফিউরিক অ্যাসিডে তুমি আরেকটা, মানে SO3H গ্রুপ ঢুকে রয়েছে, তুমি চাইছো আরেকটা SO3H গ্রুপ আসো। দেখো এই SO3H গ্রুপ একটু আগেই বলেছিলাম, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন টেনে নেয়, মানে মেটা ডিরেক্টর। তাহলে যখনই মেটা ডিরেক্টর হবে, তখনই যখনই তুমি নতুন কাউকে আনতে চাইবে, তখন তোমাকে আরেকটু ড্রাস্টিক কন্ডিশন ব্যবহার করতে হবে, কারণ প্রত্যেকটা মেটা ডিরেক্টর রিংটাকে অসক্রিয় করে তোলে। দেখো ফিউমিং মানে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড একই মেকানিজমে এখানে সেকেন্ড SO3H গ্রুপটা ঢুকবে, বাট এটা যেহেতু মেটা ডিরেক্টর, মেটাতে এসে ঢুকবে, এটার নাম হচ্ছে, দুটো সালফিউরিক অ্যাসিড গ্রুপ ঢুকে গেছে এখানে, ঠিক আছে। এটা ওয়ান, এটা ওয়ান দাও, টু দাও, থ্রি দাও, তাহলে 1,3
বেনজিন 1,3 ডাইসালফোনিক অ্যাসিড বলতে পারো, বেনজিন 1,3 ডাইসালফোনিক অ্যাসিড, বেনজিন 1,3 ডাইসালফোনিক অ্যাসিড। আবার তোমার মনে হলো যে তুমি আরো একটা SO3H গ্রুপ আনতে চাইছো, দুটো অলরেডি তুমি এনেছো, আর একটা তৃতীয় আনতে চাইছো, তখন তোমাকে আবার তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে, তখন গিয়ে তোমার আসবে 3 নম্বর SO3H গ্রুপটা। তো পরীক্ষায় যেমন কোয়েশ্চেন করবে তেমন ডিমান্ড বুঝে উত্তর। ওকে, নেক্সট। SO3H গ্রুপে জল দিলে কি হবে? রিভার্সিবল রিঅ্যাকশন ছিল, জল দিলে কি হবে? শর্টকাটটা দেখো, সববার মেকানিজম দেখতে চাও না, জলটাকে তুমি এভাবে লেখো বাবু, এইচ আর ওইচ লেখো, এখান থেকে এই বন্ডটাকে ভেঙে দাও, তাহলে এখান থেকে প্রোডাক্ট কি হবে? তোমার বেনজিন রিং হয়ে যাবে। বেনজিন রিং এ এবার তুমি হ্যালোজিনেশন করতে, এটা তারপর তোমাকে দেখাচ্ছি আমি হ্যালোজিনেশন রিঅ্যাকশন। বেনজিনে তুমি ধরো ক্লোরিন আনতে চাইছো, বেনজিনে ক্লোরিন মিশিয়ে দিলে কি বেনজিনে ক্লোরিন ঢুকবেন না? আমি বললাম বেনজিন রিং এ কাউকে ঢোকাতে গেলে তার মাথায় একটা প্লাস চার্জ তোমাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে, নাহলে কিন্তু সে বেনজিন রিং এ ঢুকবে না। এই প্লাস চার্জ ক্রিয়েট করার জন্য আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি। তুমি যেমন দেখলে মিক্স অ্যাসিড ব্যবহার করলাম, কখনো সালফিউরিক নিজেই নিজের সঙ্গে বিক্রিয়া করে প্লাস চার্জ তৈরি করেছে। তেমনই হ্যালোজেনগুলো আনতে গেলে আমাকে লুইস অ্যাসিড ব্যবহার করতে হয়। এখানে লুইস অ্যাসিডে আমি আয়রন ব্যবহার করেছি, আমি ফেরিক ক্লোরাইড ব্যবহার করতে পারি। আমি ফেরিক ক্লোরাইডের মেকানিজম দেখাচ্ছি কি করে, দেখো। এরা যখনই তুমি এই ক্লোরিনের সঙ্গে আয়রন দেবে, আয়রন কি করবে? এখান থেকে একটা ক্লোরিনকে টেনে নেবে, স্ন্যাচ করে নেবে, এফিসিএল বানাবে। আর যদি ক্লোরিনকে টেনে নেয় তাহলে এটা তো এফিসিএল হলো, যেটা পরবর্তীকালে আবার এফিসিএল2 এফিসিএল3 হতে পারে। আমি জাস্ট একটা লিখলাম, একটা স্টেপ লিখলাম, ফার্স্ট স্টেপ লিখলাম, সিএল প্লাস তৈরি হবে। দেখো একটা সিএল টেনে নিলে এখন সিএল প্লাস। এই যে সিএল প্লাস হলো, এটা তোমার ইলেকট্রোফাইল, এটা গিয়ে বেনজিন রিং এ ঢুকবে, তাহলে তোমার হয়ে গেল তোমার ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন লিখে নেবে, ক্লোরোবেনজিন। একইভাবে তুমি সিএল2 এফিসিএল3 দাও, একই কাজ হবে। সিএল সিএল আছে, এফিসিএল3 যেই দিয়েছো, এফিসিএল3 এখান থেকে একটা সিএল কে টেনে নেবে, এটা লুইস অ্যাসিড টেনে নেবে। যেই টেনে নেবে তাহলে কি হবে? এটা এফিসিএল4 মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, এটা এফিসিএল মাইনাস হবে, যাই হোক, আর এখান থেকে সিএল প্লাস তৈরি হবে। এই সিএল প্লাসটা গিয়ে বেনজিন দিকে ঢুকবে, তোমার প্রোডাক্টটা সেই ক্লোরোবেনজিনই হবে। আর একটা দিকে দেওয়া যায়, ধরো কেউ কেউ এরকম ব্যবহার করে, ধরো বেনজিন দিকে তুমি আনতে চাইছো ক্লোরিন, আর এখানে দেওয়া হয়েছে অনাদ্র অ্যানহাইড্রাস, মানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া। অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা সেম কাজ করে, সিএল থেকে একটা মানে ক্লোরিন থেকে একটা সিএল টেনে নেবে, দিয়ে নিজে বানাবে AlCl4 মাইনাস, আর এখান থেকে তৈরি হবে সিএল প্লাস। এই যে সিএল প্লাসটা তৈরি হলো, এইটা গিয়ে তোমার বেনজিন দিকে ঢুকবে এখানে, এবং তুমি প্রোডাক্টটা পাবে যেটা, সেটা হচ্ছে ক্লোরোবেনজিন। রাইট? এইভাবে করতে পারো। আর তুমি যদি ব্রোমিন আনতে চাও, তাহলে এখানে এক কাজ করো, তুমি AlBr3 প্লাস Br2 দিয়ে দাও, বা FeBr2 দিয়ে দাও, তাহলে ব্রোমোবেনজিন হবে। একই গল্প। এবার দেখো এখানে আয়োডিনেশন রিঅ্যাকশন করার জন্য আমাকে কিন্তু অন্য কাউকে দিতে হয় না, কোনো লুইস অ্যাসিড দিতে হয় না, বিকজ আই বন্ডটা না খুব আনস্টেবল, ওটা নিজে নিজেই ভেঙে যায়। কিন্তু দেখো তোমার অ্যালকেনের আয়োডিনেশন যদি মনে থাকে, তুমি মনে থাকবে যে আয়োডিনেশন রিঅ্যাকশন কিন্তু রিভার্সেবল। মানে তুমি তোমাকে মনে করছো অ্যালকেনে পড়েছো, মিথেনে তুমি যখন I2 দিতে কি হতো? CH3I প্লাস HI হতো, বিক্রিয়াটা রিভার্সেবল ছিল। তুমি তখন কি করতে? HiO3 দিতে, HiO3 কি করতো? একটা HI 5টা HI কে মেরে দিত, দিয়ে 3 অণু জল বানাতো, প্লাস 3 মোল I2 বানাতো। কেন দিতাম? বিকজ এই যে HI সে আবার এটার সঙ্গে পুনরায় বিক্রিয়া করে এখানে চলে আসতো। ঠিক বেনজিনেও আয়োডিনেশন রিঅ্যাকশন কিন্তু রিভার্সেবল, মানে আয়োডোবেনজিন হলো হয়তো, যদি আমি HiO3 না দিই তাহলে আয়োডোবেনজিন হবে, সঙ্গে HI উৎপন্ন হবে, কিন্তু HI পুনরায় এর সঙ্গে বিক্রিয়া করে আবার এদিকে ফেরত চলে আসবে। সেই জন্য HiO3 আগে থেকে দিয়ে রাখে, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। তো HiO3 কি করবে? বারায়োডিক অ্যাসিড, HiO3 কি করবে? একই রকম নিয়মে এই HI কে একটা HiO3 5টা HI কে মেরে ফেলে জল এবং আয়োডিন বানিয়ে দেবে। সেই কারণে দেখো এই রিঅ্যাকশনটাতে রিভার্সিবিলিটি হয়নি। মানে আবার বললাম, আয়োডিনেশন যদি অ্যালকেনে করো বা তোমার বেনজিনে করো, অবশ্যই একটা অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে, না হলে কিন্তু রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়ে যাবে। রিভার্সিবল হলে কি সমস্যা? ওই যে বললাম, তুমি রান্না করলে মুরগি, যখন কড়া করলে দেখলো মুরগি আবার হেঁটে বেরিয়ে চলে গেল, রিভার্সিবল মানে তুমি যেটা ভেঙেছিলে সেটা আবার প্রোডাক্ট থেকে আবার রিঅ্যাকটেন্টে ফেরত চলে গেছে, তাহলে তোমার লাভ কি হলো? তুমি রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্টে আনলে, প্রোডাক্ট যদি আবার রিঅ্যাকটেন্টে ফেরত চলে যায়, তোমার তো লাভ হলো না। ঠিক আছে, নেক্সট।
এইবার তোমাকে যেটা খুব ইম্পর্টেন্ট রিয়েকশন ফ্রিডেল কাপ রিয়েকশন বলবো, এবং ফ্রিডেল কাপ রিয়েকশন বলে তোমাদের বেঞ্জিনের যে ইম্পর্টেন্ট রিয়েকশনগুলো আমি শেষ করে দেবো। তো ফ্রিডেল কাপ রিয়েকশন অ্যাকচুয়ালি কি, দেখো ভালো করে। ফ্রিডেল কাপ রিয়েকশনে আমরা দু রকমের রিয়েকশন হয় ফ্রিডেল কাপ, একটাকে বলা হয় অ্যালকাইলেশন বিক্রিয়া, আরেকটাকে বলা হয় অ্যাসাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন মানে হচ্ছে যদি বেঞ্জিন এ তুমি ধরো কোনো অ্যালকাইল গ্রুপ, ধরো মিথাইল বা ধরো ইথাইল CH2CH3, বা ধরো আইসোপ্রোপাইল গ্রুপ, হ্যাঁ CH, এখানে একটা CH3, এরকম একটা CH3, এরকম কোন গ্রুপ বেঞ্জিনে আনতে চাও, ভালো করে বুঝবে, আমরা যদি এইরকম কোন গ্রুপকে বেঞ্জিনে আনতে চাই যাদেরকে অ্যালকাইল গ্রুপ বলে, তখন তাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। মানে যে পদ্ধতিতে করবো সেটাকেই বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আবার বেঞ্জিন তুমি যদি এরকম কোনো গ্রুপ আনতে, ধরো COCH3 এরকম গ্রুপ আনতে চাইছো, বা ধরো CO তার সঙ্গে আরেকটা বেঞ্জিন রিং, হ্যাঁ একটা বেঞ্জিন রিংকে আমরা পিএইচ লিখি, তোমাদের এখন বড় হবে না, সরি, এটা এরকম কোনো গ্রুপ যদি তুমি আনতে চাও বেঞ্জিন রিংয়ে, তখন তাকে বলা হয় অ্যাসাইলেশন বিক্রিয়া। তো ডিটেলে দেখা যাক ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনটা প্রথমে দেখি। তো প্রথমে আমরা লিখছি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্কুলে ইম্পর্টেন্ট, অ্যালকাইলেশন। তো কিরকম ভাবে অ্যালকাইলেশনটা আমরা করবো একটু দেখো। এই ধরো একটা বেঞ্জিন রিং নিয়েছো, তুমি চাইছো বেঞ্জিন রিংয়ে তুমি CH3 গ্রুপ আনবে। তো CH3 গ্রুপ তুমি তো এমনি এমনি আনতে পারবে না, যাকে তুমি আনতে চাইছো তার মাথায় প্লাস চার্জ ক্রিয়েট করতে হবে। তো প্লাস চার্জ ক্রিয়েট করার জন্য আমাকে CH3Cl নিতে হবে, এবং নিতে হবে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একটু আগেই তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্বভাব চরিত্র দেখে নিয়েছো। এর কাজ হচ্ছে অন্যের ক্লোরিনকে নিয়ে টানাটানি করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখান থেকে একটা Cl কে নিয়ে টানাটানি শুরু করে দেবে। তো কি হবে, অর্থাৎ চরিত্র খারাপ, LCl4 মাইনাস হবে, আর এখান থেকে তৈরি হবে তোমার CH3 প্লাস। ব্যাস, যেই মাত্র প্লাস চার্জ হবে বেঞ্জিন রিং কিন্তু ওকে নিয়ে নেবে সঙ্গে নিজের মধ্যে, বেঞ্জিন রিং কিন্তু ওকে এখান থেকে নিয়ে নেবে একে। তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে তোমার দেখো, মিথাইল বেঞ্জিন, মিথাইল বেঞ্জিন, এটা হলো ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন। আরেকটা দেখো ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন, এটা একটা হয়ে গেল। নেক্সট ধরো, ধরো তুমি বেঞ্জিনে ইথাইল গ্রুপ আনতে চাইছো, ইথাইল গ্রুপ আনতে চাইছো, তাহলে এরকম নাও CH3CH2Cl, তুমি নাও সঙ্গে অ্যানহাইড্রাস মানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করবে আমি তোমাকে শিখিয়েছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে বলো, এর চরিত্র খারাপ, এখান থেকে ক্লোরিন দেখলেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে, ক্লোরিন টেনে নেবে। তাহলে কি বানাবে, AlCl4 মাইনাস, আর এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে CH3CH2 প্লাস। এই যে প্লাস চার্জ প্লাস স্পিসিস তৈরি হলো, একে আবার বেঞ্জিন পছন্দ করে, তাহলে বেঞ্জিন রিং আবার এখানে এসে এই যেখানে প্লাস ওইখানে অ্যাটাক করবে, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট কি হবে দেখো, ইথাইল বেঞ্জিন হবে। তুমি কি একটা জিনিস খেয়াল করছো, এই ফ্রিডেল কাপ রিঅ্যাকশন হওয়ার সময় কার্বো ক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বো ক্যাটায়ন, মনে রেখো কার্বো ক্যাটায়ন যদি তৈরি হয় না, বি কেয়ারফুল, যদি রিঅ্যারেঞ্জমেন্টের সুযোগ থাকে রিঅ্যারেঞ্জ কিন্তু হবে। একটা রিঅ্যাকশন আমি দেখাচ্ছি দেখো, ধরো ধরো এখানে CH3 CH2 CH2Cl এমন যৌগ দেওয়া হয়েছে, এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, মনে করো। এখন তুমি মহানন্দে নাচতে নাচতে কি করবে, এখান থেকে ক্লোরিন টেনে বার করে নেবে, যেই ক্লোরিন টেনে বার করে নেবে এটা তৈরি হবে CH3CH2CH2 প্লাস, আহা কি মজা, AlCl4 মাইনাস, আর হুচুত করে এটাকে নিয়ে তুমি এখানে অ্যাড করে দেবে, দিয়ে তুমি প্রোডাক্টটা এটা লিখে ভাবে বাহ কি মহান কাজ আমি করে ফেলেছি, CH2CH2CH3। যেই না তুমি এটা করে আসবে, পরীক্ষক টুক করে এটাকে নয় কেটে পরীক্ষক মহা আনন্দে বলবে আহ কি সুন্দরভাবে জিরো বসিয়েছি। কারণ দেখো তুমি একটা বেসিক প্রিন্সিপাল ভুলে গেছো, সেটা হচ্ছে এই যে প্লাস চার্জ হয়েছিল এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমি বলেছিলাম কার্বোক্যাটায়ন যখন তৈরি হবে রিঅ্যারেঞ্জমেন্ট অবশ্যই চেক করবে। দেখো তুমি এইটা এরকম না করে রিঅ্যাকশনটা কিভাবে যাবে সেটা একবার খেয়াল করো। আমি একবার এটা মুছি, তাহলে এইভাবে যাবো না, তাহলে কিরকম হবে, এই যেটা তৈরি হলো মাথায় প্লাস চার্জ বলা স্পিসিসটা তৈরি হলো, সরি, এখানে দেখো এই যে হাইড্রোজেনটা আছে না, এখানে দুটো হাইড্রোজেন আছে, আমি একটা লিখছি, সরি, এইরকম ছিল, একটা হাইড্রোজেন আমি এরকম লিখলাম। এই যে হাইড্রোজেনটা আছে এটা এখান থেকে এখানে মাইগ্রেট করে যাবে, যখনই কার্বোক্যাটায়ন তৈরি হবে প্লিজ চেক রিঅ্যারেঞ্জমেন্ট, প্লিজ চেক রিঅ্যারেঞ্জমেন্ট।
CH3 CH প্লাস চার্জ CH3, এইটা গিয়ে ঢুকবে বেনজিনের দিকে, কারণ এটা 2 ডিগ্রি কার্বোকেটায়ন, ঠিক আছে। তাহলে প্রোডাক্টটা তোমার কি হবে, প্রোডাক্টটা যেটা তোমার এখানে লেখার কথা ছিল সেটা আমি এখানে লিখছি, প্রোডাক্টটা হবে এইটা CH CH3 আইসোপ্রোপাইল বেনজিন হবে, ঠিক আছে। এইটা হবে প্রোডাক্ট। গেল ফ্রিডল কাপ অ্যালকাইলেশনের গল্প গেল। এবার চলো ফ্রিডল কাপ অ্যাসাইলেশন দেখি। অনেক রাত হচ্ছে, 10টা 57 বাজে, আমাকে এবার বাড়িতে ঢুকতে দেবে না লোকজন। ফ্রিডল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়াটা দেখি। অ্যাসাইলেশন আমি CH3CO গ্রুপটা আনতে গেছি, ধরো যাই আনো তোমাকে তার সঙ্গে একটা Cl নিতে হবে। Cl নিলাম, মানে এটা অ্যাসিড ক্লোরাইড যৌগ, এটার নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। এইবার তুমি এখানে এক কাজ করো, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দাও। অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেচার তোমার এতক্ষণে মুখস্থ হয়ে গেছে, ক্লোরিন দেখলে ঝাঁপিয়ে পড়বে বেচারা। ক্লোরিন লাভার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl4 মাইনাস হয়ে যাবে। এর কি होगा, अब तेरा क्या होगा कालिया। দেখো CH3CO, এখান থেকে ক্লোরিন চলে গেছে, মানে মাথায় প্লাস চার্জ। যেই প্লাস চার্জ বেঞ্জিন লোলুপ দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকবে এবং একে অ্যাটাক করবে। তাহলে প্রশ্ন হলো এই কম্পাউন্ডটা হলো COCH3, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন, এটা কিটোন। দেখো এই যে গ্রুপটা ঢুকলো এটাকে অ্যাসাইল গ্রুপ, এটা হলো ফ্রিডল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া, ঠিক আছে। আরেকটা অ্যাসাইলেশন করে দেখাই তোমাকে। ধরো এরকম আছে বেঞ্জিন CH, সরি আচ্ছা আরেকটাই করি, CH3 CH2 CO Cl প্লাস অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। প্রসেস তুমি বুঝে গেছো, Cl টানবে, এখানে প্লাস চার্জ আসবে, এইটা বেঞ্জিনে ঢুকবে, আর এইটা তোমার প্রোডাক্ট হবে COCH2CH3। লোকজন না খুব ভুল করে, কি করে এইটাকে জুড়ে দেয়, আরে বাবা যেখান থেকে কাটছো ওখানে জুড়তে হবে, এখান থেকে কাটা হয়েছে এখানে জুড়তে হবে, ঠিক আছে। এইটা এরকম হতে পারে কম্পাউন্ড। তো এই গেল তোমার বেঞ্জিনের সমস্ত ইম্পর্টেন্ট রিয়াকশনগুলো, যেগুলো আমার দরকার বলে মনে হয়েছিল সেগুলো আমি তোমাদের করে দিলাম। এইগুলো তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো, তারপরে দেখো তোমাদের বইয়ের কিছু কোয়েশ্চেন আনসার সেট আছে, সেগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমরা বেঞ্জিন পার্টে যা আছে সেগুলো পারবে। আমি চেষ্টা করছি পরবর্তীকালে কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লাগে, উপকৃত হও, দয়া করে এটা একটু শেয়ার করে দিও, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে। অসুবিধা হলে তুমি এখানে জানিও, তোমার যদি স্পেসিফিক কোনো ডিমান্ড থাকে আমি সেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।